চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ১৩টি প্রশ্নে। আজকে শামস সুমন আমার অতিথি। শামস সুমন একজন অভিনেতা এবং আমরা এখন তাকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলতে পারি। দীর্ঘদিনের অভিজ্ঞ একজন মানুষ। আমি প্রথমে আসব এই যে আজকে জাতীয় শোক, এই শোক নিয়ে আপনার অবজারভেশন কি? গতকাল মন্ত্রিপরিষদের সভায় আজ জাতীয় শোক দিবস, জাতীয় শোক পালন করার সিদ্ধান্ত হয়েছে। ধর্মীয় উপাসনালয়গুলোতে সবগুলোতে যারা নিহত হয়েছেন, যারা আহত তাদের দ্রুত আরোগ্য কামনা এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে। এটি আমাদের দেশের জন্যে এবং আমাদের জাতির জন্যে একটি অনেক বড় একটি বিষয় যে আমরা একটি সংকটকাল পার করলাম। এই সংকটকালের ভিতরে যাদের রক্ত ঝরেছে জাতীয়ভাবে তাদের জন্য আমরা আজকে শোক প্রকাশ করছি। এই শোকে আমরা অনেক ছাত্রকে হারিয়েছি। এই শোকের কারণ ছাত্ররা, যাদেরকে আমরা হারিয়েছি। আবার একই সাথে ছাত্রদের পাশাপাশি অনেক সন্ত্রাসীও তো যারা যুক্ত হয়েছিল ধ্বংসযজ্ঞে, তারাও অনেকেই জীবন হারিয়েছে। এই শোকটা কি তাহলে শুধু ছাত্রদের জন্য, নাকি সবাই যে জীবন যারা হারালো তাদের সবার জন্য? আমাদের দেশে একটি আন্দোলন শুরু হলে সেখানে তৃতীয় পক্ষ সুযোগ দেওয়ার চেষ্টা করে, যারা ক্ষমতায় যাওয়ার জন্যে চেষ্টা করে এই সুযোগটাকে কাজে লাগিয়ে। তাহলে আমরা এই শোকটা পালন করব তাদের জন্যেই, যারা আন্দোলনে আমাদের থেকে চলে গেছেন তাদের জন্যই পালন করব। যারা সুযোগ সন্ধানী তাদের জন্য তো নয় অবশ্যই। এবং অবশ্যই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা দেশের জান মাল স্বার্থ সম্পত্তি রক্ষার জন্যে নিজের জীবনকে উৎসর্গ করেছে তাদের জন্য আমরা অবশ্যই শোক পালন করব। ১০০ বছরের ছাত্র আন্দোলন নিয়ে আপনার যথেষ্ট লেখাপড়া আছে, আপনার জানাশোনা আছে। বিভিন্ন ছাত্র আন্দোলনের সাথে এইবারের কোটা আন্দোলনের পার্থক্যটা কি ছিল এবং বৈশিষ্ট্যটা কি ছিল? ১০০ বছরের আন্দোলন যদি না ধরে আমরা যদি ৮০ বছরের আন্দোলন যদি ধরি, তাহলে দেখব যে আমরা আমাদের ছাত্ররা ভাষার জন্য যুদ্ধ করেছে, দেশের জন্য দেশের জন্য আন্দোলন করেছে। এই আন্দোলনটা শুধুমাত্র ছিল তাদের একদম ব্যক্তিকেন্দ্রিক, যে তাদের একটি দাবি যে তাদের চাকরির নিশ্চয়তাটাকে তারা নিশ্চিত করতে চেয়েছিল একটি আন্দোলনের মাধ্যমে। চাকরিতে যে কোটা ব্যবস্থা, সেই কোটা ব্যবস্থাকে তারা তুলে দিতে চেয়েছিল এবং মেধাকে তারা অগ্রাধিকার দিতে চেয়েছিল, যেটা আমার মনে হয় সব রাষ্ট্রের, সব দেশের, সব মানুষেরই এই আকাঙ্ক্ষাটা থাকা উচিত। যেখানে আমাদের রাষ্ট্রের কাঠামোটাই ছিল, কোটা কাঠামোটা ছিল প্রায় ৫৬ ভাগ। তো ৫৬ ভাগ মানুষ যদি কোটায় ঢুকে যায়, তাহলে পরে মাত্র ৪৪ ভাগ মানুষ মেধার ভিত্তিতে যুদ্ধ করবে। এটা খুবই অন্যায্যতা। এই ন্যায্যতার যে কথাটা তারা বলেছে এবং ন্যায্যতার বিষয় তারা যখন সামনে নিয়ে আসছে, তখন আমরা হয়তোবা নড়ে চড়ে বসেছি, কিন্তু এই নড়ে চড়ে বসাটা আমাদের খুব দেরি হয়ে গেছে। এই দেরিটা আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছে, আজকে শোক পালন করতে হচ্ছে। এই আন্দোলনে বেসরকারি ইউনিভার্সিটির বিভিন্ন ছাত্রছাত্রীর ভূমিকা অনেক অগ্রজ ছিল, অনেক ফ্রন্ট লাইনে ছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে বর্তমানে আপনার অবজারভেশন কি? আমার প্রথম অবজারভেশন ছিল এরা একটা সেলফি যুগে বসবাস করে, এরা ফেসবুক যুগে বসবাস করে। দেশ সম্পর্কে এদের কোনো ধারণা নেই, রাজনীতি সম্পর্কে এদের কোনো ধারণা নেই, দেশের ইতিহাস সম্পর্কে এদের কোনো ধারণা নেই। কিন্তু গত ২০ দিনে আমার সম্পূর্ণ ধারণা পাল্টে গেছে যে এরা দেশ নিয়ে ভাবে, এরা জাতি নিয়ে ভাবে, এরা ইতিহাসও অনেকখানি জানে। এবং সেই জানার কারণেই আমার মনে হয় যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এই আন্দোলনে শরিক হয়েছে। আসি হাসান আবিদুর রেজা জুয়েল ভাই, যিনি আমাদের ছেড়ে চলে গেছেন। ওনার সাথে আপনার সম্পর্ক খুব সুদৃঢ় ছিল। উনি কেন একজন স্পেশাল মানুষ, উনি কেন একজন গণমাধ্যম ব্যক্তিত্ব? আপনার দৃষ্টিতে ওনাকে নিয়ে, ওনার মৃত্যুর দিনে আমরা ওনাকে মূল্যায়ন করতে চাই। হাসান আবিদুর রেজা জুয়েল মাস দুয়েক আগে উনি চ্যানেল আই পরিবারের একজন সদস্য ছিলেন।
আমিও চ্যানেলের পরিবারের একজন সদস্য। বাইরের গাড়ি পার্কিংয়ে উনি গাড়ি নিয়ে এসে দাঁড়ালেন, আমার সাথে দেখা হলো, একটা মিষ্টি হাসলেন এবং হাতটা বাড়িয়ে দিলেন। এই কাজটি শুধু একদিনের না, যে কোনো জায়গায় দেখা হলে জুয়েল ভাইয়ের এই আচরণটা আমি দেখেছি। আমি তার থেকে বয়স হয়তো বা 1-2 বছরের ছোট হব, কিন্তু ওই কাজটা তিনি করতেন। উনি 86 সালের দিকে ঢাকায় এসছেন এবং টিএসসিতে উনি বিচরণ করেছেন। আমি ঢাকায় ঢুকেছি 1992 সালে। ওই সময় টিএসসিতে তাকে আমি দেখেছি এবং তার যে গানের প্রতি আবেগ এবং আরেকটি বিষয় তার মধ্যে কাজ করেছে, সেটা হচ্ছে শুধু গান করলেই হবে না, তার উপার্জনটা করতে হবে। এই উপার্জনটা করার জন্য যত ধরনের, যত মাত্রিক চেষ্টা, সেই চেষ্টাটা তার প্রথম থেকেই ছিল। এবং আমার জানা মতে বাংলাদেশের যতগুলো রিয়েলিটি শো হয়েছে প্রথম দিকে, সবগুলো রিয়েলিটি শোয়ের পরিচালক ছিলেন তিনি, জুয়েল ভাই। এবং জুয়েল ভাই খুব অর্গানাইজড ওয়েতে এইসব ইভেন্টগুলোকে, যেমন লাক্স চ্যানেলে পারফরমেন্স অ্যাওয়ার্ড, সেরা কণ্ঠ, এই ধরনের আরও কিছু অনুষ্ঠান, শুধু চ্যানেল লাইন না, চ্যানেলের বাইরেও তিনি অনেক কাজ করেছেন, যে কাজগুলো দর্শকদের কাছে অনেক সমাদৃত হয়েছে। এবার আমি শাম সুমনের কাছে আসব। আপনি একজন রেডিও ব্যক্তিত্ব, রেডিও ভূমির আপনি প্রধান এবং রেডিওর সাথে যুক্ত বহু বছর ধরে। ডিজিটাল যুগে রেডিওর কদর কতটুকু রয়ে গেল? বাংলাদেশে ইন্টারনেটের পেনিট্রেশন হচ্ছে হলো 65%। তার মানে 45% মানুষ এখনও পর্যন্ত ইন্টারনেটের ভিতরেই নেই। এই 65%কে যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে এটা কমে দাঁড়াবে 45 ভাগ। তার মানে আরও 65 ভাগ মানুষ হচ্ছে এখনও পর্যন্ত ইন্টারটেনের ভিতরে নেই, কিংবা ইনফরমেশনের ভিতরে নেই, ইনফোটেনমেন্টের ভিতরে নেই। সেক্ষেত্রে রেডিও একটি বড় ভূমিকা পালন করে। আপনার মোবাইলে আপনি টিপলে, একটি বাটন টিপলে আপনি রেডিওটা শুনতে পাবেন, ইনফরমেশনটা পেতে পারেন আর কি। কিন্তু আপনারা তো সেই দরদি অনুষ্ঠানগুলো চালাচ্ছেন না, আপনারা গদবাঁধা অনুষ্ঠান চালাচ্ছেন। এবং সংবাদ পরিবেশনার ক্ষেত্রে আপনাদের নীতিমালাটা কি স্বাধীন? আপনারা কি স্বাধীনভাবে সংবাদ, দেশে যেভাবে সংবাদ পরিবেশন হয় সেই সংবাদই রেডিওতে প্রচারিত হয়। আর বিশেষ করে আমি যে রেডিওতে কাজ করি সেই রেডিওতে সংবাদ নেই। আর বিনোদনের যে জায়গাটি আমি কথা বলছি, সেই জায়গাটাতে আমাদের বলতে হবে যে বর্তমানে ইন্টারনেট এবং আমাদের যে বিনোদনের প্রাসঙ্গিকতা, সে প্রাসঙ্গিকতাটা অনেকভাবেই মানে কমে গেছে। প্রাসঙ্গিকতা কমে গেছে এই কারণে সেটা হচ্ছে মানুষ জীবন যুদ্ধে এত বেশি ব্যস্ত, সেই ব্যস্ততার কারণে হলো কিছু মানুষ হচ্ছে ইন্টারনেট ভিত্তিক এবং তাদের মোবাইল কেন্দ্রিক এই থামসের উপরে, হাতের উপরে তারা নিজেকে বিনোদিত করছে। আর কিছু মানুষ আছে একদমই খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, যারা একদমই হচ্ছে এই এন্টারটেনমেন্ট বা ইনফোটেনমেন্টের ভিতরে নেই। তবু আপনি খেয়াল করে লক্ষ্য করবেন যে ঢাকা শহরের কিছু রিক্সাওয়ালা যখন দেখবে যে তারা ওই মোবাইল ছেড়ে রিক্সা চালাচ্ছে, আবার ঢাকা শহরে কিছু দেখবে যে যেসব এটিএম বুথগুলো আছে তার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে গার্ড হিসেবে, সেও দেখবেন যে রেডিও শুনছে রাত জেগে। শাম সুমন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা, চলচ্চিত্র, সিনেমা, মঞ্চ, নাটক সব কিছুতেই আপনার পদচারণা ছিল। একজন শিল্পী যার এত গুণ, এতগুলি প্ল্যাটফর্ম যার জন্য দাঁড়িয়ে থাকে, সে কেন ফাইনালি অভিনয়কে পেশা হিসেবে নিয়ে স্বাচ্ছন্দ্য ভরে জীবনযাপন করতে পারে না? তার কেন চাকরিজীবী হয়ে যেতে হয়? এর মূল ব্যাখ্যাটা বলেন। আমার মনে হয় যে বর্তমানে যে নাট্য চর্চা চলছে, টেলিভিশন কেন্দ্রিক, ওটিটি কেন্দ্রিক কিংবা ইউটিউব কেন্দ্রিক, সেই নাট্য চর্চা কিংবা সেই নাটকগুলোর সাথে আমি নিজেকে অ্যাডাপ্ট করতে পারছি না। না সংলাপ, না কাহিনী, না চরিত্র, না পোশাক, কোনো কিছুতেই না। এই না পাওয়াটার কারণেই আমার কাছে মনে হচ্ছে নাটক থেকে আমার একটু পিছিয়ে আসা। তবে আমি চেষ্টা করছি যে কিভাবে এই জায়গাটাতে আবার নিজেকে, কারণ আমি ক্যামেরা ভুলতে পারবো না। আজকে যে আমার সামনে ক্যামেরাটি আছে, এই ক্যামেরাটি দেখে আবারও নিজের মনে একটা জাগ্রত হচ্ছে যে আমি আবারও ক্যামেরার সামনে দাঁড়াই। কিন্তু সেই দাঁড়ানোটা আমার হচ্ছে না শুধুমাত্র এই অ্যাডাপ্টেশনের কারণে, যে আমি অ্যাডাপ্ট করতে পারছি না। আমরা আপাত দৃষ্টিতে ধরে নেই মিডিয়াতে যে কয়টি সংগঠন আছে, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি প্রেস্টিজ অর্জন করতে পেরেছে যেই সংগঠনটি, সেটি হচ্ছে টেলিভিশন অভিনয় শিল্পী সংঘ। সবচেয়ে বেশি তর্ক বিতর্কের বাইরে তাদের অ্যাক্টিভিটিস, ইভেন
সরকার থেকে তারা একটি জায়গাও পেয়েছে, এরকম একটি সংগঠনের সাথে আপনি জড়িত আছেন। আপনি কি মনে করেন যে আপনারা এই প্রেস্টিজের জায়গাটায় কিভাবে আসলে গেলেন এবং অন্যান্য সংগঠন আলোচনায় অতিরিক্ত থেকে সেই প্রেস্টিজের জায়গাটা অ্যাচিভ করতে পারলো কি পারলো না, আপনার মতামত কি? হোমওয়ার্ক, আমাদের হোমওয়ার্ক, আর একটা হচ্ছে যে আমাদের সম্মিলিত চেষ্টা। এই হোমওয়ার্ক এবং সম্মিলিত চেষ্টা আমাদেরকে এই জায়গাটায় নিয়ে আসছে। যেমন আমরা প্রতিনিয়তই হচ্ছিল যে বিভিন্ন বিষয়ে আমরা কমিউনিকেশন মানে যোগাযোগ রেখেছি, সরকারের সাথে যোগাযোগ রেখেছি, আমাদের এটা দরকার বা আমাদের প্রয়োজন। আমরা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ রেখেছি যে আমাদের শিল্পীদের স্বার্থ রক্ষা কিংবা শিল্পীদের উপকারার্থে এই কাজটি করার দরকার। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখেছি যে শিল্পীরা এই জায়গাটায় সমস্যা ভোগ করছেন, এখান থেকে উত্তরণ করতে হবে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ রেখেছি যে আমাদের শিল্পীরা বিভিন্নভাবে হ্যারাস হচ্ছেন, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে অন্যান্য জায়গায়। আমাদের এই যোগাযোগটা আমাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে, আমার এটাই মনে হয়। আর একটা হচ্ছে যে যারা আমরা কাজ করছি একসাথে সবাই সম্মিলিতভাবেই কাজটা করছি, এবং কেউ এখানে অনেক বড় সভাপতি, অনেক বড় সাধারণ সম্পাদক, অনেক বড় সহসভাপতি এই বিষয়টি কাজ না করে সকলের কাজটা একই সাথে সবাই একযোগে করছে। শিল্পীরা সবচেয়ে দেশপ্রেমের কথা বেশি বলে রাজনীতিবিদদের পরে। দেশপ্রেম ধারণ করে, লালন করে, দেশপ্রেম নিয়ে গান গায়, দেশ নিয়ে কথা বলে। শিল্পীদেরই বেশি দেখি দেশ ছেড়ে চলে যেতে, বিদেশে পাড়ি জমাতে, গ্রিন কার্ড নিতে। অনেক শিল্পী ছড়িয়ে ছিটিয়ে গেছে, হারিয়ে গেছে। এটার কারণ কি? যদি এখানে সংখ্যাটা আমরা নিরূপণ করি, যদি 100 জন শিল্পী থাকে তার মধ্যে যদি 5-10 জন চলে যায় তাহলে পার্সেন্টেজটা 10% হয়। তো 10% মানুষ তো বাংলাদেশে এখন যে কোনো জায়গায় যে কোনোভাবে বিচ্যুত হচ্ছে। পার্সেন্টেজটা 10 আপনি বলতে পারেন, কিন্তু উল্লেখযোগ্য ব্যক্তিরা যখন চলে যায়, যাদের নাম একজনের নামই 1000 জনের সমান, তখন কিন্তু ইন্ডাস্ট্রি এক ধরনের ক্ষতিগ্রস্ত হয়, নিরাপত্তাহীনতায় ভুগে, এবং দেশের প্রতিও এক ধরনের কনফিউশন তৈরি হয়, কেন যাচ্ছে এই জ্ঞানী লোকরা। ওই যে অ্যাডাপ্টেশন অভাব, অ্যাডাপ্ট করতে পারছে না দেশের সাথে, দেশের এই কি বলে সিস্টেমটার সাথে সে অ্যাডাপ্ট করতে পারছে। আমি যদি পার্শ্ববর্তী দেশের তুলনা করি তাহলে দেখা যাবে যে সেখানে যে ওটিটি প্ল্যাটফর্মে কাজগুলো হচ্ছে, সেখানে যে ছবিগুলো হচ্ছে, সেখানে একজন অভিনেতাকে নির্ভর করে গল্প তৈরি হচ্ছে। সেখানে ওটিটি প্ল্যাটফর্মে 5টা বয়স্ক শিল্পী নিয়ে কাজ করা হচ্ছে। সেখানে 5 জন একদমই হচ্ছে কম পরিচিত শিল্পীদেরকে নিয়ে কাজ করা হচ্ছে। কিন্তু সেই ট্রেন্ডটা আমাদের দেশে তৈরি হয় নাই, তৈরি করতে পারে না আমাদের পরিচালকরা। আমি দোষ দিচ্ছি না পরিচালকদের, আমাদের মনে হয় ট্রেন্ডটাই এরকম। আমরা ট্রেন্ডটা যদি ঘোরাতে পারি তাহলে হতে হয়। আপনি তো চাকরি করেন, হ্যাঁ, চাকরিতে চাটুকারিতা এটি খুবই একটি কমন প্রবাদ। আপনার উপলব্ধি কি? চাকরিতে চাটুকারিতা থেকে সবচেয়ে বড় কথা হলো বস ইজ অলওয়েজ রাইট। এই কথাটা যদি আমরা মানি তাহলে পরে চাটুকারিতা বলে কোনো শব্দ নেই এখানে।